আসসালামু আলাইকুম। ৬.৩-এর ১০ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সাথে আজকে আমি আছি জুয়েল। প্রথমে প্রশ্নটা দেখে নেই। যেখানে বলা আছে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর বিমানপথের দূরত্ব ২৯০০ কিলোমিটার এবং বাংলাদেশ বিমানের সর্বোচ্চ গতিবেগ ৫০০ কিলোমিটার পার আওয়ার। কিন্তু হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে যাবার সময় এখানে প্রতিকূলে ৬০ কিলোমিটার বায়ু প্রবাহ থাকবে। তার মানে সে বাধার সম্মুখীন হবে। এই ইনফরমেশনটাকেই প্রথমে আমাকে যেটা বলছে উদ্দীপকের সমস্যাটিকে প্রয়োজনীয় সময়কে টি ধরে একটা অসমতাকে প্রকাশ করতে বলছে। যদি শুধু বলতো উদ্দীপকের সমস্যাটা অসমতার মাধ্যমে প্রকাশ করো, সেক্ষেত্রে আমরা যে কোনো চলক ধরেই করতে পারতাম। সাধারণত সময়কে আমরা টি ধরে অভ্যস্ত। কিন্তু এখানে ওরা একদম এক্সাক্ট করে দিয়েছে যে আমাকে টি ধরতে হবে আমাদের অসমতার চলককে। ধরে এই ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে ২৯০০/৫০০ এটা আমি জাস্ট লিখে রাখছি এইজন্য যে সৃজনশীলের বাকি অংশ তো অন্য পেজে আছে। টোটাল ডিসটেন্সটা হলো আমাদের ২৯০০ কিলোমিটার আর আমাদের যে স্পিডটা ছিল স্পিডটা হলো ৫০০ কিলোমিটার পার আওয়ার এটুক দেওয়া আছে। তাহলে এখন আমাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে সেটা হলো এই তথ্যটাকে আমরা প্রথমে একটা অসমতায় প্রকাশ করব। জাস্ট অসমতা আমাকে দেখাতে হবে, কোনো ক্যালকুলেশন আমাকে করতে হবে না। খ নম্বরে বলল হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর বিমানবন্দর পর্যন্ত বিরতিহীন উড্ডয়নের জন্য প্রয়োজনীয় যে সময়টা আছে সেটা ক তে বর্ণিত, অর্থাৎ আমরা এখানে যে অসমতাটা পাবো সেই অসমতা থেকে নির্ণয় করে সেটাকে জাস্ট সংখ্যা রেখায় দেখাতে হবে। খুব সহজ কথায় যে অসমতাটা ছিল সেটা সংখ্যা রেখায় দেখাতে হবে। আমরা এর আগে সংখ্যা রেখার অনেকগুলো ম্যাথই করেছি, একইভাবে শুধু সেটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করব। পরবর্তীতে সিঙ্গাপুর থেকে এবার শাহজালালে ব্যাক করবে। আমরা জানি যে যখন সে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল এই সময় সে বাধা পাচ্ছিল বাতাস। ঠিক একই সিচুয়েশনে যদি সে ব্যাক করতে থাকে তাহলে আগে যে বাতাসটা তাকে বাধা দিত এখন সেই বাতাসটা তাকে এবার হেল্প করবে, অর্থাৎ আগে যেটা মাইনাস ছিল এখন সেটা প্লাস হয়ে যাবে। প্লেন যে ব্যাগটা দিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিতে পারবে সেটা হলো ওর সর্বোচ্চ ক্যাপাসিটি যেটা আছে সেটা হলো 500, কিন্তু এখান থেকে 60 কিলোমিটার এই যে স্পিডটা আছে এই 60 কিলোমিটার তার থেকে মাইনাস হয়ে যাবে, কারণ ওর এখানে এই যে 60 কিলোমিটার আছে এই আমি কিলোমিটার পার আওয়ার লিখে দিলাম, এই স্পিডটা তার থেকে মাইনাস হয়ে যাবে কারণ এটা থেকে বাধা দিচ্ছে প্রতিকূলে। অনুকূল মানে তার পক্ষে থাকবে, প্রতিকূল মানে তাকে বাধা দিবে। তাহলে এখন এই যে আমাদের অংশটা সেটা আমাদের এরকম হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্যকরী বেগ সেটা আমাদের এটা থাকবে হলো 440, এটা হলো কিলোমিটার পার আওয়ার। এইটা আমাদের আপাতত একটা মান থাকলো, এটা হলো তার বেগ। আর আমাদের ধরেই নিতে বলছে যে প্রয়োজনীয় সময়কে আমাকে টি ধরে নিতে হবে, এটা প্রশ্নের একটা পার্ট যে আমাকে টি ধরে নিতে হবে। তাহলে এখন এখানে সময় যেটা আছে সময়কে যদি টি দ্বারা প্রকাশ করি, সময় ইকুয়াল টি, এই টিটা অবশ্যই আমাদের ঘন্টা এককে হবে কারণ আমরা হিসাবটা করছি পার ঘন্টা, কিলোমিটার পার আওয়ারে। এবার এইটুকু ইনফরমেশন যদি আমরা বলি তাহলে এই সময়ের মধ্যে সে কত দূরত্ব অতিক্রম করলো, টি সময় তার অতিক্রান্ত দূরত্ব হবে কত। আমরা জানি যে দূরত্ব সূত্র যেটা আমরা সাধারণত ফিজিক্সে আমরা সমবেগের একটা সূত্র পড়ে থাকি যেটা ছিল এস সমান ভিটি, দূরত্ব সময় বেগ গুণন সময়। তাহলে সেটা কত হচ্ছে, এখানে বেগ আমার 440 আর সময়টা হলো আমাদের টি, তাহলে এইটা হলো টোটাল এটা কিলোমিটার, এইটা হলো তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে 500 কিলোমিটার তার নিজস্ব বিমানের নিজস্ব গতি ছিল, 40 কিলোমিটার প্রতি ঘন্টা তাকে বাধা দিচ্ছে মানে সেটা মাইনাস হয়ে যাবে। সময়টা যদি টি হয় তাহলে আমাদের এস সমান ভিটি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হবে বেগ গুণন সময় 440 কিলোমিটার, এইটা হলো তার টোটাল অতিক্রান্ত দূরত্ব। এই টোটাল অতিক্রান্ত দূরত্বটা এইটা যদি আমি এখন অসমতার মাধ্যমে প্রকাশ করি তাহলে অসমতাটা দাঁড়ায় আমাদের টোটাল এখানে যেটা আসছে প্রথমে 440 টি, এটা থাকলো টোটাল দূরত্বটা হলো 2900। এখন এই যে 2900 কিলোমিটার ডিস্টেন্সটা যদি এটা দুইটা স্থানের মধ্যবর্তী দূরত্ব হয়, এই দূরত্বটা ফিক্সড, এটা কখনো কমও হবে না বেশি হবে না, তাহলে 2900 মানে 2900ই, এখানে কোনোটা কম বেশি নাই। কিন্তু এইখানে যে 440টি আছে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কেমন হতে পারে, যখন সে ফ্লাই করে তখন সে এরকম একটা কার্ভ অতিক্রম করে, অর্থাৎ অতিভুজের মতো করে যখন অতিক্রম করছে এই ডিস্টেন্সটা একটু বেশি। এইরকম ডিস্টেন্সের চেয়ে যখন এরকম কার্ভ হবে ডিস্টেন্সটা এক সময় বেশি। অন্য সময় বিরতিহীন উড্ডয়ন হলেও অনেক সময় যে টোটালি ফ্লাইটটা ল্যান্ড করবে, ল্যান্ডে কোনো সময় আমার একটু লেট হতেই পারে, কোনো ট্রাফিকের কারণে সিগন্যালের কারণে আমার একটু লেট হতেই পারে, যে হয়তো সেখানে অনুমতি পায় নাই একটু পরেও ল্যান্ড করতে হবে এই টাইপের। তাহলে একদিকে সে যখন কার্ভ করে আকাশে উঠবে, এই ওঠার সময় সে একটা এক্সট্রা দূরত্ব অতিক্রম করছে কারণ সে এইভাবে যাচ্ছে না,
তার পাশাপাশি সে ল্যান্ড করার সময় সে সাথে সাথে অনুমতি নাও পেতে পারে। সেই জন্য এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা সব যদি একদম এক্স্যাক্ট থাকে, কোনো সে এক্সট্রা থাকে, টাইম স্পেন্ড করতে হয় নাই, তারপরে কার্ভ হতে হয় নাই, সেক্ষেত্রে এটা ইকুয়াল থাকতো। যেহেতু এই দুইটাই হবে, তাহলে আমরা এটাকে দিব গেটার ইকুয়াল। শুধু সাইনটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেখানে আমাদের গেটার ইকুয়াল এরকম একটা সাইন হবে। এইটাই হলো আমাদের অসমতায় প্রকাশ করা হলো। এখন আমরা আমাদের মূল বইয়ে ফিরে যাই। তাহলে একই কাজ করা হয়েছে যে প্রয়োজনের সময় টি ঘন্টা, এটা আমাকে প্রশ্নে বলে দিছে, আমরা সেভাবে ধরে নিলাম। আর প্রতিকূল যেহেতু আছে, তাহলে কার্যকরী বেগটা কত হবে? টোটাল ওর পার্সোনাল ক্যাপাসিটি থেকে 60 আমাদের মাইনাস হয়ে যাবে এতটা। এইটা হলো, এখানে যেহেতু বলছে গতিবেগ প্রতি ঘন্টায়, আমি শুধু এককটা সেখানে কিলোমিটার লিখলাম। যদি শুধু গতিবেগ লিখতো, এই ঘন্টাটা শব্দটা না লিখতো, তখন কিন্তু আমাদের এইখানে অবশ্যই তখন এইখানে পার আমাদের ঘন্টা লিখে দিতে হতো। এটা তখন লিখতাম যদি আমাদের ঘন্টা শব্দটা নাই বলে দিত। আমি শুরুতে যেহেতু ঘন্টায় বলে দিছি, তাহলে শুধুমাত্র ডিস্টেন্সটা বললে এটা বেগ দেখাচ্ছে। যদিও বেগের একক ঘন্টা মানে ডিস্টেন্স, এখানে কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে শুধু কিলোমিটার লিখছে কেন? কারণ ও শুরুতে এখানে প্রতি ঘন্টায় ঘন্টার সাথে কম্পেয়ার করে দেওয়া আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব সেই ফিজিক্সের আমরা সমবেগের সূত্রই দেখব, এস সমান ভিটি, এই যেটা আছে। কিন্তু এখানে আমরা এস ভিটি না লিখে আমরা যদি সূত্র লিখতেই চাই, তাহলে লিখবো অতিক্রান্ত দূরত্ব সমান বেগ গুণন সময়। আমরা সরাসরি লিখে দিলাম, সেটা হলো বেগ আর টি সাথে সাথে গুণ করে দিলাম। এইটা হলো অতিক্রান্ত দূরত্ব। তারপরে আমরা জাস্ট অসমতায় প্রকাশ করলাম। এই ম্যাথটা শুধুমাত্র অসমতায় প্রকাশ করতে বলছে, এখানে ক্যালকুলেশন করতে বলে নাই। তাহলে আমাদের অ্যান্সারটা এখানেই শেষ। এই জায়গায় হলো ক নাম্বারে বর্ণিত যে অসমতার যেটা আমরা পেয়েছি, সেটা থেকেই আমরা কি করব, অসমতা থেকে এই ক্যালকুলেশন করতে হবে। সাথে হলো এই মানটাকে আমাকে সংখ্যা রেখায় দেখাতে হবে, শুধু সংখ্যা রেখা, এখানে সংখ্যা রেখাটাই মুখ্য। তাহলে সংখ্যা রেখাটা দেখি আমরা, ক থেকে যে অসমতাটা পাই সেই অসমতা হলো এইখানে। তো অসমতার এই টাইপের ম্যাথে আমরা সবসময় জানি যে ভ্যালুটা বের করতে হবে সমানে, যেমন এক পাশ থেকে অন্য পাশে গুণ ভাগ আমরা করতে পারতাম, এখানে আমরা সেইভাবে গুণ ভাগ করব না। তাহলে অসমতাটা যেটা ছিল, এই অসমতাটাকেই আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, তো আমরা কি করতে পারি, সমান থাকলে আমরা সরাসরি এইখানে এই যে আমাদের কনস্ট্যান্ট ছিল 440, এটা ওই পাশে আমরা শিফট করে দিতাম, গুণ থাকলে ভাগ, যোগ থাকলে বিয়োগ, সেরকম করে দিতাম। অসমতার ক্ষেত্রে শুধু একটু চেঞ্জ করব, যেটা ছিল 440টি ঠিকই রাখলাম, আর এখানে আমাদের এই চিহ্ন ঠিকই রাখলাম, 2900 এটা ঠিকই রাখলাম। যেহেতু আমাদের শুধুমাত্র চলকের ভ্যালুটা দরকার, তাহলে এখানে 440 এইটা আমাকে অপ্রয়োজনীয়, এখানে আমাকে এটাকে রিমুভ করতে হবে। তাহলে এইটাকে আমি যদি উভয় পক্ষকে 440 দ্বারা আমি ভাগ করে দেই, তাহলে আমাদের এই পাশে এটা চলে গেল। শুধুমাত্র টি গেটার ইকুয়াল 29, এই দুইটা একটা শূন্য কাটলাম, তাহলে আমাদের থাকবে 290 ডিভাইডেড বাই 44। এখানে আরও কিছু কাটাকাটি করা যাবে। তো এভাবে আমরা চলকের মানটা, শুধুমাত্র চলকের যে ভ্যালুটা আছে সেটা বের করব, যেটা এখানে করা আছে। আমরা একদম সমস্ত আকারে দেখায় দেওয়া হয়েছে, টি গেটার ইকুয়াল 6 সমস্ত 13 ডিভাইডেড বাই 22, এইটা আমাদের দেওয়া আছে। তাহলে এইটা হলো অসমতার রেজাল্ট। এইটাকেই আমাকে সংখ্যা রেখায় দেখাতে হবে। সংখ্যা রেখায় দেখানোর জন্য প্রথমেই আমরা যেটা করব, একটা যে এরকম সরল রেখা নিব, সেই সরল রেখা এখানে আমরা এরকম চিহ্ন দিব। যদি পারো এখানে একটা ইনফিনিটি আর এখানে একটা নেগেটিভ ইনফিনিটি দিব। পজিটিভ ইনফিনিটির সামনে প্লাস সাইনটা দেওয়ার কোনো দরকার নাই, অ্যারো চিহ্ন মানে অটোমেটিক সেটা ইনফিনিটি প্রকাশ করে। এই যে ইনফিনিটিটা দিলাম, এটা চলতে থাকবে। আমার টার্গেট কি? টার্গেট পয়েন্ট এখানে মাত্র একটা। অনেক সময় থাকে যদি এরকম থাকতো যে 3, এটা এক্স, এটা আমি 10 দিলাম, এক্ষেত্রে টার্গেট পয়েন্ট আমার দুইটা, এখানে দুইজনের সাথে আলোচনা করা হচ্ছে। কিন্তু এই ম্যাথটাতে শুধু টার্গেট পয়েন্ট আমাদের একটা, এই যে একটা মিশ্র ভগ্নাংশ আছে, শুধু এই ভ্যালুটা। তাহলে এটা আমাদের 6 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আছে। তো আমরা প্রথমে এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম। বাকি মান যেগুলো আছে আমরা সবসময় পূর্ণ সংখ্যায় মানগুলো লেখা অভ্যস্ত। অ্যাকচুয়ালি শুরুতে আমরা যেটা করলাম, এখানে 1 2 3 4 5 6 7 এরকম লিখে দিলাম। যেহেতু টার্গেট আমাদের 6 এর আশেপাশে অন্তত দুইটা মান দরকার, কারণ পূর্ণ সংখ্যা 6 এর আগে একটা পরে একটা নিলাম। এইটা নেওয়ার পরে বাকি যে মানগুলো আছে, আমি এখানে শূন্য থেকে দেখানো হয়েছে, আমি শূন্য থেকে না দেখায় আমি এখানে আরও কিছু এক্সট্রা নিতে পারতাম। আমি এখানে জাম্প করতে পারতাম, 6-এর পরে আমি 4, 4-এর পরে 2, এরকম করে 2 দিয়েও শিফট করতে পারতাম। এই জায়গায় চাইলে আরও কিছু এক্সট্রা দিতে পারতাম। এটা আমার জাস্ট ইচ্ছার ব্যাপার। মেইন টার্গেট হলো এইখানে যে বিন্দুটা আছে সেটাকে শো করা। সংখ্যা রেখায় যেহেতু আমরা প্রচলিতভাবে 1 2 3 4 5 6 এগুলা শুরুতে দেখায় নেই, তো পূর্ণ সংখ্যা 6 আর 7 নিলাম।
তাহলে এটা হলো 6 পয়েন্ট সামথিং। এই 6 এর সাথে মাঝখানে একটা বিন্দু আমরা সিলেক্ট করলাম এবং এই সিলেক্ট করা বিন্দুটা শুধু এরকম করে সিলেক্ট করা হয় নাই, সাথে আমরা এটাকে ভরাট করে দিব। এই জন্য ভরাট করে দিব কারণ আমাদের এখানে গেটার ইকুয়াল এই টাইপের সাইন আছে। গেটার ইকুয়াল থাকার মানেটা হলো আমাদের ইকুয়ালে যেতে হবে, এরকম সার্কেলটা করতে হবে। যদি শুধুমাত্র আমাদের লেস দ্যান বা গেটার দ্যান থাকতো সেক্ষেত্রে শুধু ঘরটা সিলেক্ট করতাম, ঘরটাকে আমরা ফিল আপ করতাম না। সিলেক্ট করলাম। এবার টি এর ভ্যালুটা কি হবে? টিটা এই মানের চেয়ে বড় হবে। যদি বড় হয় এবং বড়টা কোন দিকে হচ্ছে, তাহলে সে যদি বড় হয় তাহলে এটা আমাদের ডান দিকে যাবে, ছোট হলে বাম দিকে যাবে। তার মানে এই মানটা এই দিক থেকে বোল্ড করে আমরা এই অ্যারো চিহ্ন পর্যন্ত বোল্ড করে দিব। অর্থাৎ এই বিন্দু সহ এই বিন্দুর ডান পাশে যতগুলো মান আছে প্রত্যেকটা মানের জন্য এই অসমতাটা সত্য। এইটাই হলো তার সংখ্যা রেখা। এভাবে আমরা খ নম্বর সমাধান করব। সর্বশেষ আমরা দেখব এই অসমতাটার একটু চেঞ্জ, তথ্য ঠিক থাকবে কিন্তু এবার আমরা চলকটাকে ধরবো এক্স। আর আগের বার আমরা ছিলাম ঢাকা থেকে শাহজালাল থেকে সিঙ্গাপুরের দিকে, এবার হলো সিঙ্গাপুর থেকে শাহজালাল বিমানবন্দরে ফেরার পথে আমাদের বিরতিহীন উড্ডয়নের জন্য প্রয়োজনীয় সময়কে এক্স ধরবো। আগে যেটা সময়কে আমরা চলকটাকে টি ধরেছি, এবার আমরা এক্স ধরবো। তারপরে এই সমস্যাটাকে অসমতার মাধ্যমে প্রকাশ করব এবং লেখচিত্রের মাধ্যমে সেটা আমরা প্রকাশ করব। এবার সময়টাকে আমরা এক্স ধরবো কারণ ওরা বলে দিচ্ছে যে এখানে আমাদের চলকটাকে এক্স ধরতে হবে। এক্স ধরলাম টোটাল সময়টা। এখন এইবার কার্যকরী বেগ হবে কত? বিমানের পার্সোনাল স্পিডটা আছে 500 আর এখানে আমরা এই 60 কিলোমিটার আছে, সেটা হলো বাতাসের বেগ। এই বাতাসের বেগটা যেহেতু এবার অনুকূলে আছে, বাতাসও যেদিকে প্লেনটা সেদিকেই ফ্লাই করছে, তাহলে এই 60টা অ্যাড হবে যেটা আগের ম্যাথটাতে আমাদের মাইনাস হয়ে গেছিলো। তাহলে আমাদের টোটাল কার্যকরী বেগ, এখানে দেখো ঘন্টা কিন্তু লেখা আছে, তাহলে এখানে বেগের একক কিলোমিটার পার ঘন্টা লেখার দরকার নাই। তবে তুমি যদি লেখো ফেরার পথে বাতাসের অনুকূলে বিমানের গতিবেগ সমান গতিবেগ, এখানে ঘন্টা লেখা নাই, তাহলে কিন্তু এখানে কিলোমিটার পার আওয়ার এটা লিখতে হবে, কিলোমিটার পার ঘন্টা লিখতে হবে। তাহলে এখন পাচ্ছি আমাদের এইটা হলো তার বেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? আমাদের এস ইকুয়াল ভি টি। এখানে ভি মানে 560, টি মানে হলো আমাদের এক্স বলে দেওয়া আছে। তাহলে 560 এক্স এইটা হলো তার অতিক্রান্ত দূরত্ব। এই যে অতিক্রান্ত দূরত্বটা আছে ঠিক আগের মতোই অতিক্রান্ত দূরত্বটা মানে এই প্লেনের এই সময়কার অতিক্রান্ত দূরত্বটা এটা গেটার ইকুয়াল এই যে টোটাল দূরত্ব। সিঙ্গাপুর আর শাহজালাল বিমানবন্দরের মধ্যবর্তী ডিস্টেন্স তো আর চেঞ্জ হবে না, সেটা 29 থাকলো। আমার শুধু এবার এই ভ্যালুটা চেঞ্জ হলো। ঠিক আগের মতোই আমার দরকার চলকের মানটা। তাহলে চলকের সাথে এখানে সমস্যা আছে কোথায়? আমাদের 560 এইটা আমাদের গুণ আকারে আছে, এইটা না থাকলে শুধুমাত্র আমরা চলকের মানটা পেতাম। তাহলে এই অসমতাটাকে আমরা কি করব? উভয় পক্ষকে এই যে 560 দ্বারা যদি ডিভাইড করি, এইটা কেটে গেল। আর একটু ক্যালকুলেশন করলে আমি এটাকে দশমিকেও রাখতে পারি, আবার মিশ্র ভগ্নাংশেও রাখতে পারি, অপ্রকৃত ভগ্নাংশে রাখতে পারি। অপ্রকৃত না রাখাই ভালো, হয় মিশ্র করব না হলে দশমিক করব। তাহলে এইরকম একটা আমি অসমতার মান পাচ্ছি। এবার এই যে অসমতাটা আসলো, ফাইনাল অসমতা আমাদের এটা আসছে, এই অসমতাটাকেই এখন যদি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে নেই, তাহলে যেটা করতে হবে এই অসমতাটাকেই আমরা একটা সমীকরণ ধরতে হবে। অসমতাটা এখানে যে অসমতাটা আছে এক্স, যদি আমরা এটাকে এই পাশে শিফট করি, শিফট করেও আমাদের ম্যাথ করলে হবে, শিফট না করে ম্যাথ করলে হবে। তাহলে অসমতাটা আমাদের দাঁড়াচ্ছে হলো এখানে, যদি এইখান থেকেও করি তারপরে কি দাঁড়াচ্ছে এক্স, এটা আমরা সবসময় ইকুয়াল দিয়ে করবো। এটা হলো 5.178 এরকম একটা কিছু লিখলাম। এই যে আমরা যেটা আমাদের গেটার ইকুয়াল ছিল, সেখানে গেটার ইকুয়াল লেস ইকুয়াল যাই থাক আমরা সবসময় ইকুয়াল দিয়ে ম্যাথটা করা ট্রাই করব। তাহলে আপাতত আমরা যে ম্যাথটা করব মানে গ্রাফ অঙ্কনটা করব সেটা হলো এক্স একটা সমীকরণ এক্স ইকুয়াল সামথিং। এই ম্যাথটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এক্স প্লাস 0 ইন্টু ওয়াই ইকুয়াল এটা হলো 5.7178 এরকম একটা কিছু লিখতে পারি। অর্থাৎ এখানে আমাদের যেহেতু ওয়াই অনুপস্থিত, আমরা 0 ইন্টু ওয়াই মানে আমাদের ওয়াই অনুপস্থিত এটা লিখতে পারি। আর এই অসমতার ম্যাথে তোমাদেরকে এর আগেও সবগুলো কয়েকটা ম্যাথ ছিল যেখানে দেখিয়েছি কোনো সমীকরণে যদি এক্স অনুপস্থিত থাকে তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখাটাই হবে তার লেখচিত্র। যদি ওয়াই অনুপস্থিত থাকে তাহলে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল হবে তার লেখচিত্র। যেমন এইটাকে যদি আমি এটাকে কোনো লেখচিত্রে আমি প্রকাশ করতে চাই, তাহলে এই সমীকরণের লেখচিত্রটা কি হবে? আমরা এখানে এক্স সমান কি পাচ্ছি? সামথিং একটা ভ্যালু পাচ্ছি 5 পয়েন্ট সামথিং। তাহলে যদি আমাদের এখানে মানটা এরকম হয়, এটা হলো আমাদের একটা 5 পর্যন্ত 5 পয়েন্ট সামথিং যাব, এটা আমাদের 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা তাহলে 5 পয়েন্ট সামথিং। এখানে একদম শতভাগ
মানে মানটা অ্যাকুরেট দিতে হবে তা না, মোটামুটি একটা দিলেই হবে যে 5.1, এটা যদি 5 হয়, এটা যদি 6 হয়, ঠিক এই 1-এর পাশ দিয়ে একটা আমাদের সমান্তরাল রেখা যাবে। অবশ্যই এখানে ওয়াই অনুপস্থিত, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা নিব, তারপর একটা লেখচিত্র করলাম। তাহলে এই যে লেখচিত্রটা হচ্ছে, রেড কালার যে ডাক্তার দেখতে পাচ্ছ, সেটা হলো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের লেখচিত্র হলো এইটা। যদি আবারও বলি এক্স অনুপস্থিত থাকবে মানে হলো ওয়াইয়ের কিছু একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালু পর্যন্ত গিয়ে এক্স অক্ষের সমান্তরাল রেখা হবে। আবার একইভাবে যদি ওয়াই অনুপস্থিত থাকে তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা হবে, তার লেখচিত্র। সেটা কিভাবে হবে? আমাদের এক্স সমান সামথিং যে ভ্যালুটা আছে, এক্স সমান সেই ভ্যালু যাব, তারপরে ওই বিন্দুতে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকবো, যে অনুপস্থিত তার সমান্তরাল রেখা হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা আঁকলাম সেটা হলো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটার আমাদের লেখচিত্র। কিন্তু আমাদের এখানে অসমতার লেখচিত্রটা অঙ্কন করতে হবে। তো অসমতার লেখচিত্রের জন্য আমরা জানি যে এক্ষেত্রে কি করতে হবে, অসমতার যে মানটা আছে সেটা আমরা সত্য মিথ্যা যে কোনো একটা বিন্দুর জন্য আমরা চেক করব। যদি আমরা মূল বিন্দুতেই চেক করি, মূল বিন্দু চেক করা হলো সবচেয়ে ইজি একটা ব্যাপার। তাহলে মূল বিন্দুটা কি দাঁড়াচ্ছে? মূল বিন্দুটা দাঁড়াচ্ছে হলো যে এইখানে যদি আমরা এক্স ওয়াই দুইটাকে 0 0 ধরি, এখানে তো ওয়াই অনুপস্থিত আছে, তাহলে শুধুমাত্র আমরা এক্সকে 0 দিব। তাহলে এটা দাঁড়াচ্ছে এক্স এর পরিবর্তে 0 দিলাম, মাইনাস এটা হলো 5.178, এটা হলো গেটার ইকুয়াল 0, এইরকম একটা অসমতা দাঁড়াচ্ছে। তো 0 তো কোনো যোগ বিয়োগের সময়টা স্কিপ করতে পারি, তাহলে মাইনাস 5.178 গেটার ইকুয়াল 0। কিন্তু একটা ঋণাত্মক মান কখনোই 0 থেকে বড় হতে পারে না। আমি চেক করলাম কত, এই 0 0 বিন্দুটা দিয়ে এই অসমতাটাকে চেক করা ট্রাই করলাম, কিন্তু যে তথ্যটা পাচ্ছি সেটা আমাদের মিথ্যা হচ্ছে। এই অসমতার জন্য আমাদের এটা সিদ্ধ হচ্ছে না। তাহলে এই সরলরেখা থেকে এই যে বিন্দু যেদিকে ছিল সেই দিকে না গিয়ে তার উল্টা দিকে যাব। আমি সরলরেখার উপরে আছি, বিন্দুটা এই দিকে, তাহলে এই দিকে না এসে এই দিকে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুই হবে এই অসমতার লেখচিত্র। সাথে এটাও বলতে হবে, যেহেতু এখানে ইকুয়াল সাইনটা ছিল, তার মানে এই যে সরলরেখাটা ক্রিয়েট হলো, এই সরলরেখার উপরে প্রত্যেকটা বিন্দু এবং এর আমাদের ডান পাশে যে অংশটা আছে, টোটাল বিন্দুটাই হবে এই অসমতার লেখচিত্র। এভাবে আমরা লেখচিত্র অঙ্কন করতে পারি, যেটা অঙ্কন করা আছে আমাদের গ্রাফ পেপারেও। আমরা একইভাবে প্রথমে এটাকে ইকুয়েশন ধরছি, তারপরে এরকম এক্স সমান এত সমীকরণ লেখচিত্র অঙ্কন করি। সেক্ষেত্রে প্রথমে ছোট্ট একটা বর্ণনা দিয়ে নিব যে একটা লেখচিত্র আমরা যাচ্ছি, যে লেখচিত্র এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, সেটা নিব। কিছু ব্যাখ্যা দিয়েও দিতে পারি যে কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ। অসমতার ক্ষেত্রে অতটুকু প্রয়োজন হয় না। এর সাথে আমাদের ছোট্ট একটা মান আছে, সেই মানটা খুব বেশি ছোট না আবার খুব বেশি বড়ও না। তাহলে আমরা বলে দিলাম যে প্রতি এক এককের জন্য আমরা এক ঘর ধরছি। এরকম ধরে আমরা বিন্দুটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে তাহলে এটা ধরলাম 5 পয়েন্ট সামথিং, একদম সমান্তরালটা লেখা আঁকলাম। আমরা এখানে 0 0 বিন্দু বা যে কোনো বিন্দুর জন্য এটা সত্য না মিথ্যা সেটা চেক করা ট্রাই করব। অর্থাৎ আমরা চেক করে দেখলাম যদি সত্য হয় তাহলে আমাদের ওই বিন্দুর দিকে, মিথ্যা হলো ওই বিন্দুর বিপরীত দিকে। সেই সরলরেখা, যে সরলরেখাটা আমরা অঙ্কন করেছি, সরলরেখার যদি একটা নামকরণ দিয়ে দেই, যেমন এইখানে আমরা নামকরণ করেছি এবি, যে সরলরেখাটা আছে এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম। তাহলে এই যে এবি সরলরেখা আছে, যেহেতু আমাদের গেটার ইকুয়াল বা লেস ইকুয়াল ইকুয়াল সাইনটা আছে, তাহলে রেখার উপর প্রত্যেকটা বিন্দু এবং রেখার আমাদের এই ম্যাথটার জন্য ডান পাশে প্রত্যেকটা বিন্দুই হবে এই অসমতার সমাধান। আশা করি এই সৃজনশীলের মাধ্যমে তোমরা সংখ্যা রেখা এবং লেখচিত্রর যে ব্যাপারগুলো সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে নতুন যত সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও ক্রমান্বয়ে আমরা হাজির হব। আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।